1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য যখন দ্রুত অবক্ষয়ের পথে ধাবিত হয়েছিল, সেই সময় যেসব স্বাধীন রাজ্য ভারতবর্ষে গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল বাংলা। বাংলায় স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ জন্মসূত্রে ছিলেন বুরহানপুর অঞ্চলের একজন দক্ষিণী ব্রাহ্মণ। পরে তিনি মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। ইস্পাহানের জনৈক বণিক হাজি সাফি ইস্পাহানির কাছে তাকে বিক্রি করা হয়েছিল। সাফি ইস্পাহানি তার নাম রাখেন মোহাম্মদ হাদি। মোহাম্মদ হাদি সাফি ইস্পাহানির সঙ্গে কিছুদিন পারস্যে অতিবাহিত করেছিলেন। এরপর মোহাম্মদ হাদি তার প্রভুর সঙ্গে ভারতে ফিরে আসেন। প্রভু ইস্পাহানের মৃত্যুর পর তিনি বেরার অঞ্চলে দেওয়ানি ও রাজস্ব দপ্তরে কাজ শুরু করেন এবং রাজস্ব সংক্রান্ত বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেন। এই সময়ে তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সুনজরে পড়েন এবং 1698 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব তাকে হায়দ্রাবাদের দেওয়ান পদে নিযুক্ত করেন। এই পদে তিনি যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিলেন। তার ফলস্বরূপ 1700 সালে মোহাম্মদ হাদি মোঘল সম্রাট কর্তৃক বাংলার দেওয়ান নিযুক্ত হন। এখানেও মোহাম্মদ হাদি তার পূর্ণ প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছিলেন। 1701 খ্রিস্টাব্দে তিনি মকসদাবাদ, এখন আমরা যাকে মুর্শিদাবাদ বলে জানি, বর্ধমান ও মেদিনীপুরের ফৌজদার পদ লাভ করেন। 1702 সালে মারাঠা যুদ্ধের ব্যর্থতা যখন ঔরঙ্গজেবকে বিপর্যস্ত করে তুলেছিল, তখন মোহাম্মদ হাদি বাংলার দেওয়ান হিসাবে সম্রাট ঔরঙ্গজেবের হাতে 1 কোটি টাকার বেশি রাজস্ব তুলে দিয়েছিলেন। ঔরঙ্গজেব খুশি হয়ে তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধিতে ভূষিত করেন। সেই সময় থেকেই তার নাম হয় মুর্শিদ কুলি খাঁ। 1703 সালে মুর্শিদ কুলি উড়িষ্যার ফৌজদার নিযুক্ত হন। 1704 সালে তিনি বিহারের দেওয়ান পদে বহাল হন। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাকে দাক্ষিণাত্যে পাঠানো হয়েছিল। 1710 সালে তিনি পুনরায় বাংলার দেওয়ান পদ লাভ করেন। 1713 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি বাংলার অতিরিক্ত ফৌজদার নিযুক্ত হন। মাত্র 4 বছর পরেই, অর্থাৎ 1717 খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবেদার হন। তখনই মুর্শিদ কুলি আজহারউদ্দিন জাফর খাঁ বাহাদুর উপাধি ধারণ করে বাংলায় সর্বেসর্বা হয়ে ওঠেন। মুঘল ব্যবস্থার অবক্ষয় এবং মুঘল রাজদরবারে অভিজাতদের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগে মুর্শিদ কুলি বাংলার দেওয়ান ও সুবাদার পদ দুটি একত্র করে নিজেকে বাংলার নবাব বলে ঘোষণা করেন। দিল্লির মুঘল বাদশাহের প্রতি তার আনুগত্যের কথা সরাসরি অস্বীকার না করলেও তিনি এর পর থেকে একজন স্বাধীন রাজার মতোই বাংলা শাসন করছিলেন। মুর্শিদ কুলি খাঁই ছিলেন বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব। 1700 সালে মুর্শিদ কুলি যখন বাংলার দেওয়ান নিযুক্ত হন, তখন বাংলার মুঘল সুবেদার পদে আসীন ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পৌত্র আজিমুসান। তিনি ছিলেন অত্যন্ত অর্থলোভী এবং ক্ষমতালোভী। তিনি নিজের নামে অবৈধ ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। তারপর বাংলার রাজস্ব থেকে সম্পদ আত্মসাৎ করতে চাইলে দেওয়ান মুর্শিদ কুলি তাকে বাধা দেন। ফলে আজিমুসান ও মুর্শিদ কুলির মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। মুঘল ব্যবস্থা অনুযায়ী দেওয়ান সরাসরি সম্রাটের অধীনে কাজ করতেন এবং সুবাদার দেওয়ানের কাজে হস্তক্ষেপ বা কোনো রকম বাধা দান করতে পারতেন না। মুর্শিদ কুলির দক্ষতায় সন্তুষ্ট হয়ে ঔরঙ্গজেব মুর্শিদ কুলি ও আজিমুসানের মধ্যে বিবাদে মুর্শিদ কুলি খাঁকে পূর্ণ সমর্থন করেছিলেন। 1704 সালে মুর্শিদ কুলি খাঁ নিজের কাজের সুবিধার জন্য দেওয়ানি বা রাজস্ব দপ্তর এবং বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। তার নাম অনুসারে মুর্শিদাবাদের নাম হয় মুর্শিদাবাদ। পরবর্তীকালে, বিশেষ করে ঔরঙ্গজেবের মৃত্যুর পর যখন তিনি আরও বেশি স্বাধীনতা লাভ করছিলেন, তখন তিনি বিভিন্ন ক্ষেত্রে তার দক্ষতার পূর্ণ স্বাক্ষর রেখেছিলেন। অষ্টাদশ শতকের সূচনাতে মুর্শিদ কুলি খাঁ
বাংলাদেশে একটা সুবিন্যস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। 1700 সালে মুর্শিদ কুলি খাঁ যখন বাংলার দেওয়ান নিযুক্ত হন, সেই সময় বাংলা মুঘল সাম্রাজ্যের সবথেকে সমৃদ্ধশালী প্রদেশ বা জিন্নাতুল বিলাদ নামে পরিচিত ছিল। অথচ বাংলার অর্থনীতিতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়েছিল। বাংলার দেওয়ান হিসাবে কাজ শুরু করার পরই মুর্শিদ কুলি রাষ্ট্রের আয় বাড়ানোর দিকে নজর দেন। বাংলার উচ্চপদস্থ কর্মচারীদের যে সমস্ত জায়গির ছিল সেগুলোকে তিনি খালিসা জমিতে পরিণত করেন এবং রাষ্ট্রের আয় বাড়ান। মুর্শিদ কুলি বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা পর্যালোচনা করে উপলব্ধি করেছিলেন যে আকবরের রাজস্ব মন্ত্রী রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন। ভূমি রাজস্ব আদায়ের বিষয়টিকে সুদক্ষ ও সহজ করার জন্য এবং ব্যয় সংকোচনের দিকে দৃষ্টি রেখে মুর্শিদ কুলি খাঁ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন এনেছিলেন। শাহ সুজার ভূমি রাজস্ব বন্দোবস্তে বাংলাকে 34টি সরকার ও 1350টি পরগনায় বিভক্ত করা হয়েছিল। আকবরের আমল থেকে মোটামুটি এই ব্যবস্থা প্রচলিত ছিল, কিন্তু মুর্শিদ কুলি খাঁ সমগ্র বাংলাকে 13টি চাকলায় এবং 1660টি পরগনায় বা মহলে বিভক্ত করেন। এই 13টি চাকলার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পূর্ববঙ্গের জাহাঙ্গীরনগর বা ঢাকা এবং সিহট্ট এবং ইসলামাবাদ বা চট্টগ্রাম। প্রত্যেক চাকলায় একজন করে আমিলদার ও ফৌজদার নিযুক্ত করেন। রাজস্ব আদায়ের দায়িত্ব নিতেন আমিলদার এবং চাকলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকতেন ফৌজদার। শাসনকালে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছিল। এই সময় বিভিন্ন ইউরোপীয় সংস্থা বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিল। এদের মধ্যে অন্যতম ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দিনেমার, আস্টেন্ড বা জার্মান বণিকরা। মুর্শিদ কুলি খাঁ এই বণিকদের সঙ্গে সহযোগিতার নীতি গ্রহণ করেছিলেন এবং নিজের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বিদেশিদের বাণিজ্য করার সুযোগ দিয়েছিলেন। মুর্শিদ কুলি খানের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফরমান বিনা শুল্কে বাণিজ্যের শর্ত। এই ফরমান অনুযায়ী ইংরেজরা বাংলায় ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র পেয়েছিল। মুর্শিদ কুলির সঙ্গে কোনো ইউরোপীয় বণিক গোষ্ঠীর সম্পর্কের বিশেষ অবনতি ঘটেনি। সুদক্ষ শাসক হিসাবে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন এবং বুঝেছিলেন বিদেশি বাণিজ্যের প্রসার বাংলার অর্থনীতিকে সমৃদ্ধশালী করবে। তাই অহেতুক তিনি বিদেশি বণিকদের সাথে দুর্ব্যবহার করার পক্ষপাতী ছিলেন। 1727 খ্রিস্টাব্দে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খানের মৃত্যু হয়।